হ্যালো, আদাব, খেম ছো, সত শ্রী আকাল। তোমরা দেখছো ফিজিওলজি উইথ সায়ব ঘোষাল। আর ইউনিভার্সিটি লেভেলের বা বিএসসি লেভেলেরও ফিজিওলজির যে কোনো কনসেপ্টে কিন্তু আমরা এই চ্যানেলে পাবো। সো উইদাউট ফার্দার ওয়েস্টিং টাইম, চলো আমরা শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে সেল মেমব্রেন। এবং বলে রাখা ভালো, এটা অত্যন্ত ডাইনামিক টপিক এবং অত্যন্ত একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ দ্য সেল। তো সেইটাকেই আমরা আর কি পড়বো, খুব সুন্দরভাবে বুঝে নেব। এবং যারা যারা ভিডিওটা দেখবে তারপর তাদের যদি কোনো কোয়েশ্চেনও থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো দেন আই হোপ কি আমরা, মানে আমিও অ্যাজ এ টিচার বেনিফিটেড হব, তোমাকে শেখাতে পারছি, আর তুমিও অ্যাজ এ স্টুডেন্ট শিখতে পারছো। সো দ্যাট ইজ হাউ উই বিল্ড সায়েন্স। ওকে, তো যাই হোক, তো সেল মেমব্রেন দেখো ভাই, একদম খুব দেশি ভাষায় বুঝে নাও যে আমাদের যে অ্যানিমাল সেলটা আছে, মোস্টলি আমরা অ্যানিমাল সেলকে কি ধরে নিই না, একটা গোল শেপ ধরে নিই। ওকে, আর প্ল্যান্ট সেলকে ধরি হেক্সাগোনাল। তো এইটাকে যদি গোল শেপ আমরা নর্মালি ধরি, তাহলে এই সেলটার সবচেয়ে আউটার যে লেয়ারটা, সবচেয়ে আউটার যে বাউন্ডারিটা, দ্যাট ইজ হোয়াট ইউ কল সেল মেমব্রেন। ঠিক আছে, এইটাকেই সেল মেমব্রেন বলে, কেউ প্লাজমা মেমব্রেন বলে, বিকজ ইট প্রোটেক্টস দ্য কি সাইটোপ্লাজম। তাই তো, কারণ এই যে ভেতরের পুরো ফাঁকা জায়গাটা, আমি জাস্ট একটু বেসিক বলে দিচ্ছি, নালে হট করে সেলের মধ্যে ঢুকে গেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো জাস্ট একটু বেসিক বলছি, এই পুরো যে ফাঁকা জায়গাটা, এইটা কি, এটা হচ্ছে আমার সাইটোপ্লাজম। তাই তো, এই পুরোটাই হচ্ছে আমার, বা আমরা আরো ভালো করে বলতে গেলে এই পুরোটাই হচ্ছে আমার প্রোটোপ্লাজম। ওকে, আর তো তাছাড়া যা আছে সেইগুলোর মধ্যে কিছু ধরো অর্গানেলস থাকতে পারে, যেমন আমি একটা মাইটোকন্ড্রিয়া তোমাকে ছোট্ট করে এঁকে দেখালাম। ঠিক আছে, ওদিক থেকে ধরো এরকম একটা সেন্ট্রিওল এঁকে দেখালাম, বা দুটো সেন্ট্রিওল মিলে একটা সেন্ট্রোজোম এঁকে দেখালাম। তো আলটিমেটলি দিস ইজ হোয়াট টু কল দ্য ইন্টারনাল পার্টস অফ সেল, ইন্টারনাল কম্পোনেন্টস অফ এ সেল। বাট খুবই সহজভাবে বলতে গেলে, একটা সেলের বাইরে যে মেমব্রেনটা থাকে বা ব্যারিয়ারটা থাকে, বাউন্ডারি থাকে, হোয়াট এভার ইউ সে, দ্যাট ইজ সেল মেমব্রেন। আর তার ভেতরে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম, এই পুরো ফাঁকা জায়গাটা, তার ভেতরে কিছু থাকে পার্টস অফ দ্য সেল, যাদের আমরা অর্গানেল বলি, তাই না? এবং অর্গানেল কেন বলি, কারণ আমাদের বডিতে যেমন প্রত্যেকটা অর্গানের বিভিন্ন কাজ আছে, যেমন ধরো আমাদের হার্ট কি করে, ব্লাড পাম্প করে। হ্যাঁ, ফুসফুস কি করে, লাংস আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট করে। ঠিক তেমনি আমরা বলতে পারি যে এই টাইনি অর্গানের মতো যে স্ট্রাকচার গুলো সেলের বিভিন্ন কাজগুলো করে, যেমন মাইটোকন্ড্রিয়া কি করে আমরা ছোট্টবেলা থেকে পড়ছি, এনার্জি জেনারেট করে। তাহলে সেলের যে বিভিন্ন কাজ, হ্যাঁ, সেলকেও তো বেঁচে থাকতে হবে, সেলের মধ্যেও তো লাইফ আছে। তো লাইফের প্রাথমিক প্রকাশিত সেলের মাধ্যমে, আমরা যদি উল্টোভাবে ঘুরিয়ে বলি, তাহলে সেই সেলের বেঁচে থাকার জন্য সেলের বিভিন্ন কাজগুলোকে ভাগে ভাগ করে নেয় বিভিন্ন অর্গানের মতোই ছোট ছোট অংশ, মানে অর্গানের থেকেও যারা ছোট, তাই না? সেল অত ছোট, তার সেলের মধ্যে যেটা থাকবে তার নাম হবে অর্গানেল। এবং যেটা কিনা অর্গানের মতোই বডি স্ট্রাকচারে বিভিন্ন রকম ছোট ছোট কাজ করে অল টুগেদার সেলকে সার্ভাইভ করতে সাহায্য করবে, তাই না? যেমন ধরো আমরা এখানে দেখছি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি করে ভাই? সেন্ট্রোজোম আমাদের আলটিমেটলি কোষ বিভাজন বা সেল ডিভিশনে সাহায্য করে। তাহলে এই প্রত্যেকটা যে সেলে সার্ভাইভ করার জন্য কাজগুলো, সেগুলোকে সেলের বিভিন্ন পার্ট যারা ভাগ করে নেয় তাদেরই বলে অর্গানেল। তাই তো, তাহলে এইটাই মোস্টলি আমরা সিসি 1 এর, ক্যালকাটা ইউনিভার্সিটির যদি আমরা বলি, সিসি 1 এ পড়বো কোর কোর্সে, ইউনিট 1 এর যে পেপারটা, অথবা আমরা বিভিন্ন যে ইউনিভার্সিটি গুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সবারই সবারই কিন্তু মোটামুটি ফার্স্ট সেমে সেল আছেই, সেল দিয়েই গল্প শুরু হয়, তাই না? কারণ সেল ইজ হোয়াট লাইফ স্টার্টস। ওকে, তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো সেল মেমব্রেন নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখো ভাই, সেল মেমব্রেনের ক্ষেত্রে প্রথম কথা কি না, সেল মেমব্রেনটাকে পাবো কোথায়? সেল মেমব্রেনের লোকেশন আমরা যদি বলি, তাহলে এটা কি হবে ভাই, এটা হবে হচ্ছে আউটসাইড অফ দ্য সেল। ওকে, এবং মজার কথা কি, অনেকে আমরা বলে যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোন স্ট্রাকচারটা মানে একদম ইনডিসপেন্সিবল, মানে থাকতেই হবে একটা সেলের মধ্যে, তুমি বলবে অনেকক্ষণ মাথা চুলকে, ভাই নিউক্লিয়াস। ঠিক আছে, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, এখানেও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। তো আরবিসি কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাই না যে নিউক্লিয়াস আছে, ইভেন আদার অর্গানেলও নেই। তো এটা আমরা বুঝতেই পারছি, নিউক্লিয়াসও কিন্তু সবচেয়ে বড় কথা নয়। নিউক্লিয়াসও কিন্তু না থেকে একটা সেল সার্ভাইভ করে যাবে, কিন্তু মেনশন নট, কোনোদিন কোনো মেমব্রেন ছাড়া, সেল মেমব্রেন ছাড়া সার্ভাইভ করবে না।
কেন করবে না আমরা আস্তে আস্তে বলছি। তো এক্স্যাক্টলি যদি ইন্টিগ্রাল পার্ট আমাদের কিছু বলতে হয়, সেটা কিন্তু সেল মেমব্রেন। সেটা কিন্তু সেল মেমব্রেন, সেটা কিন্তু কখনোই অন্য কোনো অর্গানেল নয়। তো এবার আমরা বলছি যে এটা তো লোকেশন তো বুঝলাম দাদা, কিন্তু এদের স্ট্রাকচারটা কেমন? ওকে, সেইটা যদি আমরা আস্তে আস্তে আলোচনা করি। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমি কেন তোমাকে বললাম যে প্রথমেই এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, প্রথমেই এটা একটা ইন্টিগ্রাল পার্ট যেটা ছাড়া একটা সেল সার্ভাইভই করবে না। কারণ ভালো করে ভেবে দেখো তো ভাই, আমরা যদি ঠিক 450 কোটি বছর আগে ফিরে যাই, যখন আমাদের পৃথিবীতে প্রাণ তৈরি হচ্ছিল, তাই না? অ্যাকচুয়ালি 425 কোটি বছর আগে আমাদের 450 বিলিয়ন ইয়ার্স এগো যদি আমরা বলি, সেখানে প্রাণ তৈরি হচ্ছিল বলার থেকে পৃথিবী তৈরি হয়েছিল। তো সেটাকে আমরা যদি একটু রিপ্লেস করে দিয়ে 4টাকে 3 দিয়ে, তাহলে 350 বিলিয়ন ইয়ার্স এগো যখন প্রথম প্রাণ তৈরি হচ্ছিল, তখন প্রাণ কিভাবে তৈরি হয়েছিল? মানে আমরা যদি একটু 9-10 এর কনসেপ্ট গুলো যে বোর্ডেই আমরা পড়ে থাকি না কেন ফিরে যাই, তাহলে বেসিক্যালি হট ডাইলিউট স্যুপ বলে আমরা একটা জিনিস পড়েছিলাম, হট ডাইলিউট স্যুপ, তাই না? এই হট ডাইলিউট স্যুপ কি মানে, ধরো জলেই প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাকে তো প্রাণ সৃষ্টি করার জন্য আগে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে। মানে ধরো এই তো হট ডাইলিউট স্যুপ মানে কি, গরম তরল স্যুপ, তাই না? তাহলে এটা ধরো আমি বলছি কম্পোনেন্টটা, এর মধ্যে ধরো প্রচুর জল আছে, ঠিক আছে? এবং জলের মধ্যেই আমরা কি জানি না, আমাদের সেল তৈরির যে আসল মলিকিউল গুলো, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, যেগুলো কিনা আমাদের বায়োকেমিস্ট্রিতে আমরা যাদের সম্বন্ধে ডিটেলে পড়ি, সেই যে বায়োমলিকিউল গুলো, সেগুলো এদিক ওদিক ভাসছিল। এবার এই বায়োমলিকিউল গুলোই আলটিমেটলি একসাথে এসে আয় তব সহচরী হাতে হাতে ধরি ধরি করে একটা সেলের জন্ম দিয়েছিল। কিন্তু প্রথম যেটা ইম্পর্টেন্ট কথা বারবার আমি বলতে চাইছি, সেটা হচ্ছে সেল মেমব্রেন কিন্তু একটা এমন লেয়ার যেটা এই এক্সটার্নাল সারফেসটা থেকে ইন্টারনাল সারফেসকে আলাদা করেছিল। কারণ একটা সেলের প্রথম, একটা লাইফের প্রথম যে ক্রাইটেরিয়া গুলো আমরা পড়ি, তার মধ্যে প্রথম হচ্ছে তার নিজস্বতা। মানে একটা আলমারিকে আমি গিয়ে দুটো ঘুষি মারলাম, আলমারিটা কিন্তু আমায় দুটো ঘুষি মারবে না বা কোনো রিপারকেশন দেবে না, আমারই হাতে ব্যথা হবে। কিন্তু একটা আমার অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ যদি আমি বলি, সেখানে কিন্তু আমার এই গল্পটা আমাকে মাথায় রাখতেই হবে যে আমাদের কিন্তু কি আছে না, আমাদের কিন্তু একটা উত্তেজিতা আছে, বা আমরা যেটাকে বলি ইরিটেবিলিটি, তাই তো? একদম আমি 9-10 এর বেসিক বায়োলজি বলছি, হ্যাঁ, সেখান থেকেই আমাদের বেসিক্যালি মানে আইডিয়াটা জেনারেট হবে। তো ইরিটেবিলিটি মানে কি? মানে হচ্ছে তোমায় কেউ কিছু বললে তুমি তাতে সাড়া দিচ্ছ, ঠিক আছে? তুমি তাতে সাড়া দিচ্ছ, মানে তোমার ধরো কেউ একটা কিছু বললো, তুমি তার তো একটা রিয়াকশন দেবে। নয় তুমি কিছু বলবে না, সেটাও একটা রিয়াকশন। তুমি কিছু বলবে, সেটাও একটা রিয়াকশন, পজিটিভ বলো নেগেটিভ বলো, তার মানে সামওয়্যার আদার তুমি একটা রিয়াকশন তো ভাই দিচ্ছ। তাহলে এই রিয়াকশনটা দেওয়ার জন্য তোমাকে তো আগে আইসোলেটেড হতে হবে। তুমি যদি বাইরের পরিবেশ থেকে আইসোলেটেড না হও, একটা আইসোলেটেড সিস্টেম না হও, তাহলে তুমি কি করে আলটিমেটলি রিয়াকশন দেবে? কারণ যদি জলের মধ্যেই আমি কোষটাকে বেড়ে তুলতে হয় বা একটা লাইফকে আমায় গ্রো করতে, তো জল তো যখন খুশি ঢুকে পড়তে পারে। এই তো জল ঢুকে পড়লো, সেলের স্ট্রাকচার ডিসরাপ্ট হয়ে গেল, ফলে সেল বলে আর কিছু রইলোই না। আর সেল যদি না থাকে, তাহলে লাইফ বলেও কিছু রইলো না, খুব স্বাভাবিক। তাহলে আলটিমেটলি সবকিছু মিলিয়ে কি হলো, টেন্ডস টু জিরো। তাহলে লাইফ কোনোদিন তৈরিই হতো না। তাহলে ভালো করে ভেবে দেখো যে সেলের মধ্যেকার কি কাজ হবে, সেগুলো প্রত্যেকটা অর্গানেল করবে, ওগুলো অনেক পরের কথা। প্রথম কথা হচ্ছে আগে বাইরের যে এনভায়রনমেন্টটা থেকে, এক্সটার্নাল এনভায়রনমেন্টটা থেকে ইন্টারনাল এনভায়রনমেন্টকে কি করা, প্রোটেক্ট করা বা আলাদা করা। এইটা হচ্ছে প্রথম কথা সেল মেমব্রেনের। ছেড়ে দাও বাকি কাজ। সেল মেমব্রেন হচ্ছে প্রথম এমন লেয়ার, যে লেয়ারটা প্রথম এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, আমি যদি বলি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে ইন্টারনাল এনভায়রনমেন্টকে আলাদা করা, কারণ আলাদা করলেই তুমি কিছু না কিছু নিজস্বতা দেখাতে পারবে। একটা যার কোনো লাইফ নেই, সে নিজস্বতা দেখাতে পারে না, অনলি বিকজ কি, তার কোনো নিজস্বতা নেই, কারণ সে একটা প্রকৃতির অংশ। আমরা কিন্তু নিজস্বতা দেখাতে পারি, কারণ কোথাও গিয়ে আমরা প্রকৃতির জিনিসপত্র নিয়ে তৈরি হলেও আমাদের একটা নিজস্বতা আছে, আমাদের একটা ভাব প্রকাশ আছে, তাই না? তো কোথাও গিয়ে আমি আশা করছি বোঝাতে পারছি যে সেল মেমব্রেন যদি কোনোদিন না আসতো, ফরগেট অ্যাবাউট আদার অর্গানেলস, তাহলে কোনোদিন লাইফ তৈরি হতো না, তাই না? তাহলে এখন আমাকে বুঝতে হবে যে কেন আমি এই কথাটা বলছি, যে জলের মধ্যেই যখন আমাদের সবকিছু তৈরি হয়েছিল, যার জন্য আমরা বলি জলই জীবন। এবং আমাদের শরীরেও কত 70% হচ্ছে জল, তাই না? রক্তের যে প্লাজমার হিসাব করলে আমরা দেখতে পারি রক্তের 90% জল। হুম।
সরি, রক্তের 90% জল না, মানে ধরো রক্তের 50% জল, ঠিক আছে, কারণ প্লাজমা 55%, তো তার 90% হচ্ছে জল। তো এই যে জলের মধ্যেই তো সেলটাকে বেড়ে তুলতে হয়েছে, তাই না? তো তাহলে প্রথম আমাকে যেটা মাথায় রাখতে হবে, তাহলে আমাকে সেল মেমব্রেন তৈরি করতে গেলে আমাকে এমন কোনো একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি করতে হবে যেটা জলে কিন্তু কি হয় না, না জলে ডিজলভ হয় না। আমরা যদি একটু কেমিস্ট্রি বুঝি, তাহলে যে জলে ডিজলভ হয়ে যায়, যদি আমার এই লেয়ারটা জলে ডিজলভই হয়ে যেত, তাহলে তো এটা ভেঙে জল এমনি চলে আসতো, ভেতরের জল বাইরে চলে যেত, ফলে আলটিমেটলি সব মিলিয়ে জিরো হয়ে যেত। তাহলে আমাকে এমন কোন একটা লেয়ার তৈরি হতে হবে, মাইন্ড মাই ওয়ার্ড, আমাকে এমন কোন একটা লেয়ার তৈরি করতে হবে যে লেয়ারটা প্রথমেই জলকে অ্যালাউ করবে না, অর্থাৎ বাইরের পরিবেশ থেকে ভেতরের পরিবেশকে একদম পুরোপুরি আলাদা করে রাখবে। এবার আমরা যদি একটু আমাদের বায়োমলিকিউল গুলোতে নজর দিই, তাহলে আমাদের কাছে কি কি আছে? প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ওদিক থেকে আছে আমাদের আহ তোমার কার্বোহাইড্রেট, তাই তো? তাহলে এই চারটেই তো মেজর বায়োমলিকিউল। তুমি বলে স্যার আমি তো ভিটামিনের নাম শুনেছি, আমি এর নাম শুনেছি, নিশ্চয়ই শুনেছো, কিন্তু আলটিমেটলি যদি কোর বায়োমলিকিউল ধরা হয়, যেগুলো মোস্টলি বায়োলজিক্যাল স্ট্রাকচার তৈরি করে, তারা কিন্তু এই চারজন। তাহলে ঘটনা হচ্ছে স্যার এদের মধ্যে কে এমন আছে যে জলের সঙ্গে মোটেই বন্ধুত্ব করে না, তাই না? মানে খুব সহজ ব্যাপার, ভালো করে বোঝো, আমাকে যদি একটা জলের মধ্যে বাড়ি বানাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এমন কোনো মেটেরিয়াল দিতে হবে যেটা জল ভেঙে ঢুকতে পারে না। সাবমেরিন ভেবে নাও না, একটা সাবমেরিন তুমি বানিয়েছো, সাবমেরিনের যে কোটিংটা, সাবমেরিনের যে দেওয়ালটা, সেই দেওয়ালটাই তো ডিটারমাইন করছে বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারবে কি পারবে না। এই তো গল্প। তাহলে এইরকম একটা কিছু করতে হবে যেটা জলে কোনোভাবে ডিজলভ হয় না। তো খুঁজে খাজে দেখা যায় একটাই এমন মেটেরিয়াল আছে যেটা জলে কখনো ডিজলভ হয় না। এবং আমি এখানে কম্পোনেন্টস কথাটা লিখে রাখছি, লাস্টে যখন আমরা প্রত্যেকটা কম্পোনেন্টসকে বুঝে নেব, তখন আমরা তোমার এই কম্পোনেন্ট গুলোকে মানে এখানে লিখে নেবো জাস্ট, ঠিক আছে? তো জলে কোনটা ডিজলভ হয় না ভাই? একটা জিনিসই ডিজলভ হয় না, সেটার নাম হচ্ছে লিপিড। বুঝলা? একমাত্র লিপিড এমন একটা বায়োমলিকিউল যেটা জলে ডিজলভ হয় না। একটা সহজ উদাহরণ দিই, তুমি এক বাটি তেল নাও, সরি এক বাটি জল নাও, ঠিক আছে, তাতে একটু সর্ষের তেল, যে তেল তোমার বাড়িতে আছে, দিয়ে দাও, দেখবে এটা ভাসছে, ঠিক আছে? তার মানে জল আর তেলে কখনো মেশে না, আমরা কথাই আছে এটা। ঠিক তেমনি প্রাইমারি কম্পোনেন্ট, আমি যদি 90% কম্পোনেন্ট ধরে নিই লিপিডের, ঠিক আছে, সেটা হচ্ছে কিনা, সরি, আমি যদি প্রাইমারি কম্পোনেন্ট সেল মেমব্রেনের ধরে নিই, যেটা প্রথম ওই বাইরের এনভায়রনমেন্টটা থেকে ভেতরের এনভায়রনমেন্টকে আলাদা করবে, সেটা কিন্তু ভাই আমার লিপিড, ঠিক আছে? প্রথম এটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই লিপিডটা কিন্তু শুধু লিপিড হয় না, ইটস আ কনজুগেটেড লিপিড। বায়োকেমিস্ট্রি যখন পড়াবো তখন বুঝবে যে লিপিডের অনেকগুলো ভাগ হয়, ঠিক আছে? তো তার মধ্যে এইটাকে কি বলে? এটাকে বলে কনজুগেটেড লিপিড, ওকে? তো তার মধ্যে এই ফসফোলিপিড, এবার এই ফসফোলিপিড বিভিন্ন সেলে বিভিন্ন রকম হবে, ঠিক আছে? যেমন এটাই ধরো, এটা তোমরা তো জানো আমাদের শরীরে 300 রকম সেল আছে, তাহলে 300 রকম সেলের মধ্যে যদি আমি এখন নিউরনের কথা বলি, যে নিউরনে তোমরা ছবি এঁকেছো, 9-এ এঁকেছো, 12-এ, এই 10-এ এঁকেছো, বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম এঁকেছো, তো সেই নিউরনের কিন্তু এই লিপিডটারই নাম হয়ে যাবে স্ফিঙ্গোমায়োলিন, যেটা আবার আমাদের বায়োকেমিস্ট্রিতে 2 নম্বরের প্রশ্ন আছে, যে হোয়াট ইজ স্ফিঙ্গোমায়োলিন, হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্স। ফলে লিপিড বা ফসফোলিপিড মাথায় রেখো, এটার কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন হবে সেল বাই সেল, কারণ কাজ বদলে যাবে, কিন্তু মেজর যে কম্পোনেন্টটা সেটা লিপিডই হবে, এবং সেই ফসফোলিপিড কিন্তু বিভিন্ন ভাবে আর কি বদলে টদলে যাবে, কিন্তু ফসফোলিপিড কিন্তু ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল মেমব্রেন অ্যান্ড মেক্স মোস্ট অফ দ্য পার্ট অফ সেল মেমব্রেন। তো এইটা যেন আমরা না ভুলি, ঠিক আছে? তো ফসফোলিপিডের সঙ্গে এছাড়া আমাদের কিছু প্রোটিনও থাকবে, কেন থাকবে, কি হবে আমি বলছি, কারণ ফারণ সবই বলবো। এছাড়া কার্বোহাইড্রেটও থাকবে, ঠিক আছে? প্রোটিন বেসিক্যালি আমরা বলতে পারি 7-8% থাকবে, আর কার্বোহাইড্রেট থাকবে মোটামুটি করে ওই 1-2%। প্রত্যেকের কাজ আছে, আমি নিশ্চয়ই বলবো, এবং ইটস আ মোস্ট ডায়নামিক পার্ট। আমি বারবার এই কথাটা উচ্চারণ করছি, কারণ সেল মেমব্রেনের মতো এত ডায়নামিক স্ট্রাকচার লিটারালি খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আমরা দেখো আস্তে আস্তে চলো দেখি লিপিড কেন আছে, সেইটুকু আমরা বুঝতে পেরেছি, কিন্তু লিপিড কেন আছে থেকেও বড় কথা লিপিড কিভাবে আছে, মানে তার অ্যারেঞ্জমেন্টটা কি, ঠিক আছে? তো দেখো আগে তো আমরা দেখি যে অ্যারেঞ্জমেন্টটা কি, ঠিক আছে? তো দেখো অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এইরকম, আমি যদি ধরো এইটা একটা সেল হয় এবং সেলটাকে 3D তে ভাবো, সেলটাকে 2D তে ভাবলে জীবনে বুঝবে না। হ্যাঁ, 2D তে যে বইতে আঁকা থাকে ও ঠিক আছে, কিন্তু আসলে সেল তো একটা 3D স্ট্রাকচার, মানে আমি জানি না 3D তে এখানে আঁকা সম্ভব না, বাট চেষ্টা করছি, মানে এইরকম ধরো একটা 3D স্ট্রাকচার, একটা গোল পিং পং বল ভাবো,
তাহলেই বুঝতে পারবে। তো এই যে সেলটা, সেই সেলের ওপর আলটিমেটলি এই যে বাইরে থেকে সেল যা দেখছো এটা পুরোটাই হচ্ছে মেমব্রেন। এই যে অংশটা, এই যে অংশটা, এটা পুরোটাই হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে সেল মেমব্রেন, তাই তো? এই পুরোটাই হচ্ছে সেল মেমব্রেন। এবার এর থেকে যদি আমি একটু স্ট্রাকচার বার করে আনি তাহলে হয়তো আমি অ্যারেঞ্জমেন্টটা বোঝাতে পারবো। এর থেকে যদি ধরো এই অংশটা আমি কেটে বার করে আনলাম, কেটে বার করে আনলে দেখবো যে মলিকিউলগুলো সেলের বাইরের দিকে অনেকটা এইরকম করে আছে, মানে অদ্ভুত। এই মলিকিউলগুলো কি কে আমি সব বোঝাচ্ছি, কিন্তু প্রাইমারিলি আগে বোঝো যে ফসফোলিপিড গুলো কিভাবে সাজানো থাকে। ফসফোলিপিড গুলো এইভাবে এইভাবে সাজানো থাকে, ঠিক আছে, যেভাবে আমি আঁকছি আর কি। ওকে, এইভাবে এইভাবে ফসফোলিপিড গুলো সাজানো থাকে। হুম, এবার তুমি বলবে এই ছবিটার সঙ্গে তো এটা মিলছে না। না না, মিলছে। এই দেখ, এই যে এই যে মাথাগুলো, এগুলোই হচ্ছে বাইরে থেকে দেখা যায়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যদি আমরা সেল মেমব্রেনকে দেখি, হ্যাঁ, তাহলে আসলে আমরা দেখতে পাবো এই মাথাগুলো, ঠিক আছে। আর বেসিক্যালি এই যে পা গুলো, এই যে যা পা ফা যা যা দেখছি, এইগুলো বেসিক্যালি ভেতরের দিকে থাকবে। আবার যে ইন্টেরিয়ার সাইডটা সেলের, ঠিক আছে, মানে আমি যদি এটাকে একটু অন্য আর একটা কাট মারি, আর একটা কাট মেরে যদি আর একটা দেখাই, তাহলে ধরো আমরা যদি সেলটাকে এরকম খুলে দিই, তাহলে এইটা হচ্ছে আমার মাথাটা, এইটা হচ্ছে আমার মাথাটা, ওকে। আর এই যে এইটা হচ্ছে ওর পাটা। পায়ের স্ট্রাকচার বলছি, কিন্তু আগে জাস্ট বেসিকটা দেখে নাও। হ্যাঁ, আর এই রকম আবার পা গুলো যুক্ত আছে, এই রকম আবার পা গুলো যুক্ত আছে, আবার আছে, আবার আছে। এবং দেখো মাথাগুলো হচ্ছে এইরকম। মানে আমি যদি এক্স্যাক্টলি একটা লেয়ার অফ সেলকে খুলে দেখি, আবার এটা ধরো সাইটোপ্লাজম, যদি সেইভাবে আমরা হিসাব করি, তাহলে এই 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 লেয়ারটার কথা আমি বলতে চাইছি। আশা করছি বোঝাতে পারছি, মানে চেষ্টা করছি বোঝানোর আর কি। হ্যাঁ, যে আসলে এই লেয়ারটা কিরম থাকে। খুব কমই ছবি বই থাকে আর কি যেখানে এই ছবিটা স্পষ্ট আছে। আমরা ওই এই ছবিটাই এঁকে বোঝাই সবাইকে, কিন্তু এটাতে আলটিমেটলি ধারণা ক্লিয়ার হয় না। কারণ আলটিমেটলি সবসময় জানবে এই ফসফোলিপিড এর যে মাথাটা, এটা সবসময় বাইরের দিকে থাকবে, এবং সেটা এক্সটেরিয়ার সাইডেরও বাইরের দিকে থাকবে, ইন্টেরিয়ার সাইডেরও বাইরের দিকে থাকবে। কারণ মানে তুমি যদি ভালো করে ভেবে দেখো, তাহলে এইখানটা কি, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস, তাই তো? এটা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস, আর এটা হচ্ছে ইন্ট্রা সেলুলার স্পেস, যেটা কি আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি, হ্যাঁ কি না? তাই তো, এটাকেই তো আমরা সাইটোপ্লাজম বলি রে ভাই, আর কাকে বলবো, তাই তো? আর এক্সট্রা সেলুলার যে স্পেসটার কথা আমরা বলছি, সেইটাকেই আমরা অনেক সময় ইন্টার সেলুলার স্পেস বলি। মানে আমি তোকে বলতে চাইছি ভাই, এই দেখ, এই হচ্ছে সেল, এই হচ্ছে দুটো সেল, তাহলে এই সেলের মাঝখানে এই একটা সেলের যে অংশ, সেটাকে বলে ইন্ট্রা সেলুলার স্পেস। কি বললাম? ইন্ট্রা সেলুলার স্পেস, ওকে। কি বলছি? ইন্ট্রা সেলুলার স্পেস। আর এদের মাঝখানে যে অংশটা, এদের মাঝখানে যে অংশটা, তাই না? কারণ সেল তো আসলে টিস্যু ফর্মেই থাকবে নিশ্চয়ই, আমাদের মতো একটা উন্নত অর্গানে, এই মানে অর্গানিজমে, তাই না? আমরাই তো সবচেয়ে উন্নত, হ্যাঁ কি না? তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলে দিচ্ছি, এইটা যেমন ইন্ট্রাসেলুলার স্পেস, তেমনি এটা ইন্টারসেলুলার স্পেস। এই হচ্ছে গল্প। মানে আমরা সেই পড়তাম না, যারা বাংলা মিডিয়াম থেকে তারা রিলেট করতে পারবি, আন্ত স্কুল প্রতিযোগিতা আর হচ্ছে অন্ত স্কুল প্রতিযোগিতা, ঠিক আছে। মানে একটা হচ্ছে স্কুলের ভেতর প্রতিযোগিতা, আর অনেকগুলো স্কুলকে নিয়ে যে প্রতিযোগিতা হয়। তেমনি ইন্ট্রা সেলুলার স্পেস মানে সাইটোপ্লাজম, আর ইন্টার সেলুলার স্পেস মানে এক্সট্রা সেলুলার স্পেস আমরা বলতে পারি। কারণ সেই রেসপেক্ট এটা যদি ইন্ট্রা হয়, তাহলে এইটা কি হবে? এক্সট্রা সেলুলার স্পেস। ইন্ট্রার বাইরে, যেটা বাইরে সেলের বাইরে, সেটাকে কি বলবো ভাই? সেটাকে আমি ইন্টার বা এক্সট্রা সেলুলার স্পেসও বলতে পারি। হ্যাঁ, মানে প্রথম অনার্স পড়তে গিয়ে হঠাৎ করে আমরা এইসব শুনে ঘাবড়ে যাই যে কি যে ইংরেজি বলছে ভাই, আমাদের মাথায় ঢোকে না। এবং ফার্স্ট সেমের ভাই বোনেরা তো নিশ্চয়ই এটা ফেস করছিসই। তো চিন্তা করার কিছু নেই, কিছু লেকচার তো আমি আপলোড করব, তো সেখানে তোরা এই ব্যাপারটা কিন্তু বুঝে নিতে পারবি। আর তোদের একটু তোরা বলছি, তোমরা প্রথমে দিয়ে শুরু করেছিলাম, কারণ কোথাও গিয়ে তোরা আমার ভাই বোন, সো তুমি ইজ আ ভেরি ইউনো, ঠিক আছে চলতা হ্যায়, বাট তুই ইজ আ ফার মোর মানে ইউজড ওয়ার্ড, যাতে মানে কোথাও গিয়ে দ্যাট ইজ এ কমফোর্টেবল ওয়ার্ড, ওকে, সো ডোন্ট মাইন্ড, ওকে। তো যাই হোক, তো দেখ, এক্সট্রা সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস বা সাইটোপ্লাজম, তো সেল মেমব্রেনটা থাকে কিন্তু এইভাবে। তেমনি এইটাকে যদি আমরা একটু বড় করে দেখি, এইটাকে যদি আমরা আর একটু মানে সুন্দর করে বড় করে দেখতে চাই, তাহলে আমরা এরম একটা ছবি পাই।
তাই তো? এবং এবার আমরা একটা জাস্ট আমরা দেখ আস্তে আস্তে বাইরে থেকে ভেতরে ঢুকছি। এবার আমরা এর একটা স্ট্রাকচারকে তুলে নিয়ে দেখার চেষ্টা করব যে ভাই ইসমে হোতা ক্যা হ্যায়, তাই তো? এই ধর এইটাকে একটা তুলে বার করে দেখার চেষ্টা করি যে এর মধ্যে কি আছে, ঠিক আছে? একটা ফসফোলিপিডকে নিই, আর এর মধ্যে ফসফেটই বা কোনটা, লিপিডই বা কোনটা, মানে এর মধ্যে একটু বায়োকেমিস্ট্রি লাগবে কিন্তু, নাহলে বায়োকেমিস্ট্রি ছাড়া এটা বুঝবি না। দেখ চেষ্টা করে। তো তার মানে এটা এক্সট্রা সেলুলার স্পেস, এটা ইন্ট্রাসেলুলার স্পেস, এই অবধি আমরা বুঝেছি, এবং ফসফোলিপিড কিভাবে অ্যারেঞ্জ থাকে সেটাও আমরা বুঝেছি, এবং বুঝতেও পেরেছি দুটো লেয়ারে থাকে। এইটা নিয়েও আমাদের আশা করছি কোনো সন্দেহ নেই। কটা লেয়ারে থাকে? দুটো লেয়ারে থাকে, তাই না? এইটা একটা লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ওকে, তো আমরা বুঝতে পারছি বেসিক্যালি দুটো লেয়ারে থাকে। এবারে এই দুটো লেয়ারে যে থাকে, সেই লেয়ারে কিভাবে থাকে, আর হঠাৎ করে পা গুলো একে অপরের দিকে কেন? হ্যাঁ, তো চলো আমরা দেখি। তো দেখো ভাই, ফসফোলিপিডটা যদি আমি দেখি, এই হচ্ছে এর একটা গোলমার্কা মাথা, হ্যাঁ, আর তার আছে একটা গলা, যেটা ওই ছোট ছবিটাতে দেখা যাচ্ছে না, তারপর আছে এর দুখানা পা, তাই না? দুখানা পা আছে। তো এরা কারা? দেখ ভাই, আগে বোঝ ফসফোলিপিড, ঠিক আছে? ফসফোলিপিড, তো ভাই ফসফেট যে জিনিসটা, ফসফেট জিনিসটা কি? ফসফেট জিনিসটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, ফসফেটের স্ট্রাকচারটা একটু তাহলে আমরা দেখে নিই, ঠিক আছে? ফসফেটের স্ট্রাকচারটা আমরা বলছি যে ফসফেটের প্রথমে এখানে ডবল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড, এই হচ্ছে ফসফেটের স্ট্রাকচার, ঠিক আছে? এইখানে একটা অক্সিজেন দেবো, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তাই তো? কারণ সংকেতটা কি? H3PO4-3, ঠিক আছে? H3 হাইড্রোজেন, তার মানে তিনটে বসবে, বসিয়ে দিলাম হাইড্রোজেন। PO4 চারটে অক্সিজেন আছে। আর 3 কেন? কারণ এই তিনটে জনের মাথায় কিন্তু মাইনাস আছে, কিন্তু যেহেতু হাইড্রোজেন এখানে আমরা দিয়েছি, সেই জন্য আমরা মাইনাসটাকে কনসিডার করছি না, ঠিক আছে? কিন্তু জলীয় দ্রবণে যখন বিয়োজিত হয়, স্বাভাবিকভাবেই এই হাইড্রোজেনটাকে রিমুভ করে দেবে, তখন কিন্তু H3PO4-3 হবে। বাই দ্য ওয়ে, এই অক্সিজেনের মাথায় মাইনাসটা হবে না, হ্যাঁ, বরং এদের মাথায় হবে, ঠিক আছে? যদি এইচ কে বাদ দাও, যোজ্যতা অনুযায়ী তোমাকে তিনটে দিতে হবে, তিনটে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিডের ইয়ে। এবার ফসফরিক অ্যাসিডটা কেন ইম্পর্টেন্ট, মানে ফসফরিক অ্যাসিডের গুরুত্বটাই বা কি? ভাই আমার ফসফরিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে, দেখ দেখ তুই একটা ভালো করে একটা কথা বোঝ, জলের মধ্যে তুই একটা কিছু করছিস, খুব ভালো করে বুঝবি। জলের মধ্যে তুই একটা ব্যারিয়ার তৈরি করেছিস, যেটাকে তুই কি বলছিস না, ফসফোলিপিড ব্যারিয়ার, যেটা তোর সেল মেমব্রেন, যেটা তোকে ইন্টেরিয়ার পার্টটাকে এক্সটেরিয়ার পার্টের থেকে আলাদা রাখবে। কিন্তু আমাদের তো এটাও একটা সমস্যা যে জল ছাড়া তো আবার জীবন চলেও না, কারণ জলের মধ্যেই সবকিছু ডিজলভ হয়। আমরা জানি জল একটা সার্বজনীন দ্রাবক, ইটস অ্যান ইউনিভার্সাল ডিজলভেন্ট। তো এটা সবচেয়ে সহজভাবে ডিজলভ করতে পারে, তাই না? এবং সমস্ত কিছু ডিজলভ হয় জলে, যার জন্যই আমরা বলতে পারি জলের সঙ্গে আমাদের প্রাণ গড়ে ওঠার একটা সম্পর্ক আছে। তো জলের মধ্যেই আমি একটা এমন লেয়ার তৈরি করেছি, যেটা কিনা অবশ্যই জল বিরোধী হবে। ইট উইল বি ডু নট অ্যালাউ দ্য ওয়াটার টু কাম ইন অ্যান্ড আউট, মানে এইটা এবং এইটা যদি H2O যদি আমরা লিখি, তাহলে H2O আসা বা যাওয়া সম্পূর্ণভাবে ব্যান্ড। কিন্তু আবার এটাও তো ঠিক, কিছু সময় তো অ্যালাউ করতেও হবে। আবার এটাও তো ঠিক যে অ্যালাউ করি না করি, আমাকে তো জলের মধ্যেই ভেসে থাকতে হবে। মানে তুই বলি মানে, আরে ভাই, জলের মধ্যে তুই একটা লেয়ার তৈরি করছিস যাতে জল ঢুকতে না পারে, কিন্তু কোথাও গিয়ে তো জলের মধ্যেই আমাদের যদি প্রত্যেকটা অর্গান, যে কোনো একটা অর্গান কেটে দেখিস, ধর লিভারটাকে তুই যদি কেটে দেখিস, তা কি দেখবি? তুই দেখবি যে এই যে সেলগুলো, এরও 50% to 60% জল, এবং এর ইন্টারসেলুলার স্পেস যেটা আছে, ধর এইরকম তিনটে সেলের কথা বলছি, এই এক্সট্রা সেলুলার স্পেস গুলোও কিন্তু জল। কারণ কি, জলের বিরুদ্ধে হয়তো আমরা একটা লেয়ার তৈরি করছি যাতে জল যখন খুশি ঢুকতে না বেরোতে পারে, কিন্তু আবার এটাও তো ঠিক, জলকে ঢুকতে বেরোতেও তো দিতে হবে, কারণ জল ছাড়াই বা একটা সেল বাঁচবে কোত্থেকে? জল ছাড়া আমাদের সেলটা তো চুপসে যাবে, যেটাকে বলে প্লাজমোলাইসিস। যারা ICSE বোর্ডের বা CBSE বোর্ডের তারা রিলেট করতে পারবে কি কথাটা বলছি। হ্যাঁ, তো আলটিমেটলি তো জলের মানে প্রবলেম একটা, খুব এটা ভয়ানক প্রবলেম একটা, জলকে যখন খুশি ঢুকতে বেরোতে দিতেও পারা যাবে না। হ্যাঁ, আবার জলের মধ্যেই থাকতে হবে, কারণ দুটো কারণ আছে। এক হচ্ছে জলকে আমাদের লাগবে, তো আমাদের নিয়ন্ত্রিত ভাবে, কন্ট্রোলড ভাবে জলকে নিতেও হবে, বারও করতে হবে। আবার একই সাথে এটাও একটা প্রবলেম যে জলের মধ্যেই তো সবকিছু দ্রবীভূত, মানে আমাদের অঙ্গের মধ্যেও তো জল আছে, আমাদের অর্গানগুলোর মধ্যেও তো জল আছে, আবার সেই জলগুলোও তো কোথাও গিয়ে ডিজলভই আছে।
আমরা যদি খুব ভালো করে ভেবে দেখি, এই যে সেলগুলো, সেগুলোও তো জলের মধ্যে ডিজলভ হয়ে আছে। সেলগুলো যদি জলের মধ্যে একদমই ডিজলভ না হতো তাহলে কি হতো? অর্গান ফর্মই হতো না। ধর এটা অর্গান, এই অর্গানের নিচের দিকেই শুধু সেলগুলো থাকবে। তো একটা যে কোনো একটা গ্লাস নে না, যার তার মধ্যে যেটা ডিজলভ হচ্ছে না, সেটা কি হয়? সেটা একদম নিচে গিয়ে থিতিয়ে পড়ে। ইংরেজিতে এটাকে বলে প্রেসিপিটেট, তাই তো? যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বাংলাতে বলতাম অধক্ষেপ পড়ে যাচ্ছে, তাই না? অনেকক্ষণ ধরে চিনির নুনের জলগুলো দেখবি নিচের দিকে অধক্ষেপ পড়ে গেছে, তো তাহলে তো কোনোদিন সেল ফর্মই হতো না, এই ইন্টারসেলুলার স্পেস বা এইসব কনসেপ্টই জেনারেট হতো না। তার মানে জলের প্রবলেমটা বুঝতে পারছিস? মানে জল হচ্ছে একটা যেটাকে বলে এসেন্সিয়াল ইভিল, মানে জলকে লাগবে আবার জলকে যখন তখন লাগবে না। অদ্ভুত ব্যাপার। তো এর থেকে বাঁচার উপায় কি? এই থেকে বাঁচার উপায় হচ্ছে যে, এই যে আমরা বলছি মাথাটা, এই যে মাথাটা, যেহেতু আমরা চাইছি না যে জলের মধ্যে ওটা প্রেসিপিটেট পড়ুক, জলের মধ্যে যাতে মানে ভেসেই থাকে, কিন্তু আবার জলকে যখন খুশি ঢুকতে বেরোতে দেবো না, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই যে মাথাটা, এই ফসফোলিপিডের মাথাটা, এইটা হচ্ছে আমি বলতে পারি আমাকে হাইড্রো কি করতে হবে? হাইড্রোফিলিক করতে হবে। হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং, অর্থাৎ এ কিন্তু ওয়াটারের সঙ্গে কি করবে? ওয়াটারের সঙ্গে এ কিন্তু বাইন্ড করবে, ঠিক আছে? এ কিন্তু ওয়াটার দিকে মুখ ফিরিয়ে নেবে না। কারণ কি, যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি করে আমার একটা অর্গানের মধ্যে এতগুলো সেল থাকবে? সেই সেলগুলো তো অর্গানের বিভিন্ন পার্টে আছে। এটা যদি অর্গানটা হয় তাহলে এইখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এই করে প্রত্যেকটা সেল নিজেদের মধ্যে একটা মানে একটা দারুণ ডিস্টেন্স দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছে। তাহলে সেটা কি করে পসিবল? সেটা তো কোনোদিন পসিবলই হবে না। তাহলে তার জন্য আমাকে কিন্তু জলের মধ্যে ডিজলভ হওয়ার ক্ষমতা রাখতে হবে, এবং জলের মধ্যে ডিজলভ হওয়ার ক্ষমতা রাখতে গেলে জলের সঙ্গে বাইন্ড করে, জলের সঙ্গে কেমিক্যাল বন্ড করতে পারে, সেই রকম কিন্তু আমার মলিকিউল চাই, যে মলিকিউলটার নাম হচ্ছে আমার কি? হাইড্রোফিলিক বা ওয়াটার লাভিং, যেটার নাম আমরা বলতে পারি ফসফেট, তাই তো? ফসফেট, এটার নামই হচ্ছে ফসফেট। ওকে, এবং এই জন্যই দেখো ইন্টেরিয়ার পার্ট অফ দ্য সেল সেখানেও ফসফেট দেওয়া আছে, এক্সটেরিয়ার পার্ট অফ দ্য সেল সেখানেও ফসফেট দেওয়া আছে। কারণ ফসফেট বা ফসফরিক অ্যাসিড জলের সঙ্গে কি করে? একটা ডিজলভেশন করে। কেন ডিজলভেশন? মানে হচ্ছে একটা প্রাইমারি বন্ডিং তৈরি করা। হ্যাঁ, মানে কিরম বলছি, একদম বেসিক বায়োকেমিস্ট্রি জায়গায় বেসিক কেমিস্ট্রি বোঝাচ্ছি। ধর এইটা হচ্ছে একটা গ্লাস, এখানে তুই কি করেছিস? এখানে তুই চামচ দিয়ে নুন চিনি গুলছিস। তা ভাই জানিস তো এটা Na+ আর Cl- বিয়োজিত হয়ে যাবে, তাই তো? এটা যখনই তুই গুলে দিবি Na+ আর Cl- বিয়োজিত হয়ে গেল। এবার এইচ এর সঙ্গে এরা কি করবে? এইচ এর সঙ্গে এরা বিভিন্নভাবে একটা প্রাইমারি, একটা খুব টেম্পোরারি বন্ড তৈরি করবে, তবেই তো একটা অদ্ভুত সমসত্ব, একটা মানে হোমোজিনিয়াস আমরা বলতে পারি মিক্সচার তৈরি হয়। কি করে হয়? অনলি বিকজ অফ দিস, যে আমি ওই পার্টিকুলার গ্লাসের নিচের তলা থেকে মোটামুটি 1 চামচ নেবো আর উপর তলা থেকে 1 চামচ নেবো, অলমোস্ট দা টেস্ট উইল বি ইকুয়াল। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানে এই সোডিয়াম ক্লোরিনের যে কনসেন্ট্রেশন এবং জলের কনসেন্ট্রেশন সামহাউ হ্যাজ বিন ইকুয়ালাইজড। এইটা হচ্ছে আসল কনসেপ্ট। হ্যাঁ, মানে ফিজিক্স কেমিস্ট্রি না বুঝে বায়োলজি বোঝা ইটস টু ডিফিকাল্ট, এবং ফিজিওলজি তো একটা মানে মানে ধরা ছোঁয়ার বাইরে, ভেবেও লাভ নেই। ঠিক আছে, তো এইগুলো বুঝতে হবে, খুব সহজ সহজ জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো হাইড্রোফিলিক, এই হাইড্রোফিলিক কিন্তু লেয়ার আমাকে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছিস। যদি না পারিস অবশ্যই আমাকে কিন্তু জানাবি কমেন্টে, আমি কিন্তু তোদের বোঝাবো। তো এইটা কিন্তু যাতে মাথায় থাকে যে ফসফেট জিনিসটা কিন্তু একটা হাইড্রোফোবিফিলিক সাবস্টেন্স, এবং এটাই ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ারে থাকে বলেই আমরা জলের মধ্যে দ্রবীভূত হতে পারছি, এবং জলের সঙ্গে মানে একটা অদ্ভুত সম্পর্ক বজায় রাখছি। মানে সম্পর্কটা কিরম বলতো, আমি একটু বোঝাই ভালো করে। ধর এরকম অনেকেই হয় যাদের সঙ্গে আমরা রোজ স্কুল যাই, রোজ যাই, রোজ কলেজ যাই, নতুন নতুন তোদেরও অনেক বন্ধু হয়েছে, চিনবি এখন বন্ধু এ বয়সে। তো তাদের কেউই অ্যাকচুয়ালি মানে তোর মনের খবর জানে না, বা তুইও তার মনের খবর জানিস না। তোর মনের জানলা তার জন্য খোলে না, তার মনের জানলা তোর তোর জন্য খোলে না। কিন্তু তোরা দুজনে যেহেতু খুব ভালো মানে বন্ধু নোস, কিন্তু একে অপরকে যেহেতু দরকার, যেমন নোটস নয়, তুই সেদিন গেলি না, ওর থেকে একটা নোটস নিয়ে নিলি, বা ও সেদিন গেল না, তোর থেকে একটা নোটস নিয়ে নিল, বা পরীক্ষায় তুই ওকে একটু দেখিয়ে দিলি, ও তোকে একটু দেখিয়ে দিল। তো ইটস আ কাইন্ড অফ আ পার্টনারশিপ, ইটস আ কাইন্ড অফ এ পার্টনারশিপ। হৃদয়ের কোনো মানে গল্প নেই এখানে, হৃদয়ের গল্প নেই ইন দা সেন্স কি, ধর এবার এমন একটা তোর বিশেষ বন্ধু বা বিশেষ বান্ধবী যা যে 6 মাসে তোর একবার দেখা হয়, কিন্তু তবুও তার তোকে মনে পড়ে যায়, মানে তার গল্প তুই এমনিই বুঝতে পারিস, না বললেও যখন কথা বলা যায় সেটাকেই তো প্রেম বলে, তাই না?
বা হৃদয়ের কানেকশন বলে, তাই না? তো সেইটা কিন্তু ইজিলি তুই করতে পারিস। তার মানে এখানে জলের সঙ্গে রিলেশনটা তোর ওই সহপাঠীর মতো। হিয়ার মাই ওয়ার্ড, আমি কি বললাম? বন্ধু আর সহপাঠীর মধ্যে বিশাল ডিফারেন্স, ঠিক আছে? সহপাঠী মানে তুই তার সাথে উঠিস, বসিস, যাস, খাস, আসিস, এবং তুই তার মানে তার সঙ্গে তোর দরকারের সম্পর্ক, তার সঙ্গে তোর প্রয়োজনের সম্পর্ক। আর এখানে তোর প্রিয়জনের সম্পর্ক। প্রিয়জনের সম্পর্ক আর প্রয়োজন দুটো কিন্তু ডিফারেন্স জিনিস। প্রিয়জন মানে যেখানে তুই রিয়েলি মানে ইউ আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট হিম অর হার, এবং ইউ আর রিয়েলি কানেক্টেড, ঠিক আছে? সেই কানেক্টেড কিন্তু আমরা বলছি জলের সঙ্গে কখনোই আমরা দেখি না ফসফোলিপিড আছে। এই পুরো ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে আমরা জলের মধ্যেই থাকবো, হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে, কিন্তু আমরা জলকে যখন খুশি ঢুকতে বা বেরোতে দেবো না। অর্থাৎ ব্যাপারটা কি মজাদার দেখ, হ্যাঁ, মানে বন্ধু নয়, সহপাঠী, সহপাঠীর সঙ্গে আমরা আদান প্রদান করছি, কিন্তু আসলে আমি পরীক্ষায় কি লিখছি আমি তাকে বলছি না, আসলে আমি যে স্যারের কাছে পড়ি আমি তার নোট দিচ্ছি না, সেও আমায় দিচ্ছে না। ইটস কোয়াইট লাইক দ্যাট, ঠিক আছে? তো জলের সঙ্গে ফসফোলিপিডের সম্পর্কটা কিন্তু এইরকমই, এবং জলের সঙ্গে ফসফোলিপিডের সম্পর্কটা এরকম বলেই শুধু ব্যাপারটা শেষ করা যায় না, বরং এটাও বলা যায় যে তার জন্যই কিন্তু আমাদের সেল মেমব্রেনটা এই ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার এনভায়রনমেন্টটাকে আলাদা করতে পেরেছে। যদি এটা না হতো তাহলে কিভাবে আলাদা করতাম, তাই না? এবং এই যে ফসফেটটা আছে, সেই ফসফেটটাই কিন্তু এই জলের সঙ্গে বন্ধুত্বটা করে রেখেছে। কিন্তু আবার এই যে ফসফোলিপিডের যে লিপিড কম্পোনেন্ট, আমরা কি বললাম, লিপিড হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যে কখনোই কারোর সঙ্গে বন্ধুত্ব করে না, অ্যাটলিস্ট জলের সঙ্গে তো করেই না, তাই না? তাহলে এই লিপিড অংশটা, এই যে লিপিড অংশটা, এ কিন্তু জলের সঙ্গে বন্ধুত্ব করবে না, যার জন্যই বাইরে থেকে হয়তো দেখ, বাইরে থেকে কিন্তু এটাও এক্সটেরিয়ার মেমব্রেনের সঙ্গে কানেক্টেড, ইন্টেরিয়ার মেমব্রেনটাও কানেক্টেড জলের সঙ্গে, কিন্তু যা খুশি চাইলেই এরম যদি ঢুকে পড়তে চায়, জল যদি চাইলেই ঢুকে পড়তে চায়, সেটা কিন্তু কোনোভাবেই অ্যালাউড হবে না। অনলি বিকজ অফ কি, এই যে লেয়ারটা, এটা তো পুরোপুরি হাইড্রোফোবিক লেয়ার। লিপিড ইজ অলওয়েজ হাইড্রোফোবিক, যে জলের সঙ্গে বন্ধুত্ব করে না। কি বললাম? লিপিড ইজ অলওয়েজ হাইড্রোফোবিক। তাহলে এই পুরো অংশটা হচ্ছে হাইড্রোফোবিক, এবং এ কি করবে না, না এ সবসময় হচ্ছে ওয়াটার হেটিং মলিকিউল। মানে কি অদ্ভুত অদ্ভুত অ্যারেঞ্জমেন্ট, ভাবতে পারছিস? একদিকে ওয়াটার লাভিং, যেটা দিয়ে তুই মানে মিষ্টতা রক্ষা করে যাচ্ছিস, ইন্টারাকশন করে যাচ্ছিস, অন্যদিকে হাইড্রোফোবিক, যার ফলে চাইলেও মানে তার কোনো কথা তোর অব্দি পৌঁছচ্ছে না ভেতর অব্দি, আর তোর ভেতরের কথাও বাইরে যেতে পারছে না। ভেবে দেখ, আমরা তার মানে আদেও আমাদের মুখ না মুখোশ বোঝা মুশকিল, কিন্তু সার্ভাইভালের জন্যই আমাদের এসব ইনস্টিংক্ট গুলোকে আয়ত্ত করতে হয়েছে। তাহলে এই হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক কথাটা বোঝা গেল, মানে কোন জায়গাটা হাইড্রোফোবিক আর কোন জায়গাটা হাইড্রোফিলিক। আবার বলছি, হাইড্রোফিলিক সবসময় হচ্ছে মাথাটা, ঠিক আছে? এই যে অংশটা, এটা হচ্ছে হাইড্রোফিলিক। আর এই যে পুরো অংশটা, আমি অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা কি, এই পুরো অংশটা হচ্ছে হাইড্রো, এই যে মাথা ছাড়া এই যে পুরো অংশটা, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। এবং এবার হয়তো তোরা এটাও বুঝতে পারছিস যে হাইড্রোফোবিক হলে পরে এই যে পা গুলো কেন একে অপরের দিকে ডাইরেক্টেড, ব্যাপারটা অনেকটা এইরকম। আরে সেটাই তো হবে, কারণ ইন্টেরিয়ার সারফেসের সঙ্গে মাথা কানেক্ট করবে, ইন্টেরিয়ার সারফেসে জল আছে। এক্সটেরিয়ার সারফেসের সঙ্গেও মাথা কানেক্ট করবে, কারণ এক্সটেরিয়ার সারফেসেও জল আছে। কিন্তু মাঝখানেরটা দুজনের পাকে এদিক ওদিক দিয়ে দিচ্ছে, কারণ এই দুটোই হচ্ছে ওয়াটার হেটিং, অর্থাৎ ওয়াটারকে এরা পছন্দ করে না, ঢুকতে দেবে না। তো ওয়াটারে ডিজলভ যা কিছু আছে তাকেও ঢুকতে দেবে না, কারণ আসলে তো ওয়াটারে ডিজলভই কোনো কিছু ঢোকে, তাই না? গ্যাস ছাড়া, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া, ইভেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তুই যদি ধরিস, তারা কিন্তু জলে দ্রবীভূত হয়ে ঢুকতে চাইবে। তো তাদেরকে আমরা ঢুকতেই দেবো না, তাদেরকে আমরা ঢুকতে দেব না। এটাই তো আসল মজার কথা। তাহলে হাইড্রোফোবিক লেয়ার কিন্তু এই কাজটাই আমাদের করে দেখায়, এবং এটাই অদ্ভুত একটা অ্যারেঞ্জমেন্ট, যার জন্য আমরা বলতে পারি সেই, আমরা কি বলি, পাঁকে পাঁকাল মাছ, জানিস? আমার স্যার এটা বলতেন বা বলেন এখনো যখন পড়তাম, যে পাঁকাল মাছ এমন একটা মাছ যে পাঁকে থাকে কিন্তু তার গায়ে একটু পাঁক লাগে না, ঠিক আছে? তাই এটা দেখ, তাই জলের মধ্যেই আছি, কিন্তু কোনোভাবেই বাইরে থেকে ভেতরে জিনিসপত্র ঢুকছে না, বা ভেতর থেকে বাইরের জিনিসপত্র জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে না। অদ্ভুত একটা অ্যারেঞ্জমেন্ট, এবং এই অ্যারেঞ্জমেন্টটাই আমাদের প্রশ্ন করতে শেখায়, ভাবতে শেখায় যে ফিজিওলজি বা বায়োলজি বা ইটসেলফ লাইফ সায়েন্স কতটা ইন্টারেস্টিং হতে পারে, ঠিক আছে? মানে মানে এটা ভাবারও বাইরে আমাদের, যে কি করে এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়, এবং সেটাই প্রাইমারি কারণ হয়ে থেকে যায় লাইফ তৈরি হওয়ার, ঠিক আছে? তো আশা করছি জায়গাটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এবার দেখ, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পরের কথা কি? পরের কথা হচ্ছে যে স্যার সবই তো বুঝলাম, কিন্তু এবার তাহলে আমাকে বলুন
যে আপনি তো একটা হাইড্রোফোবিক ব্যারিয়ার তৈরিও করে দিলেন, হ্যাঁ, কিন্তু জলে দ্রবীভূত অনেক কিছু তো লাগবেও, সেলের রেসপায়ার করার জন্য গ্লুকোজ লাগবে সাবস্ট্রেট হিসেবে, প্রাইমারি সাবস্ট্রেট হিসেবে তো লাগবেও। তো শুধু কি জলে একটা এমন একটা লেয়ার তৈরি করে দিলাম যা দিয়ে কোনো কিছু জলে দ্রবীভূত হয়ে ঢুকতে পারবে না, তাতে কি আমার হয়ে যাবে? উত্তর হচ্ছে অবশ্যই ঠিক। হয়তো প্রাইমারিলি আমি একটা লেয়ার তৈরি করে দিয়েছি, কিন্তু তারপরে তো আমায় কিছু একটা ব্যবস্থাও করতে হবে যাতে জিনিসপত্র ঢুকতে পারে। যেমন আমি তোকে বলছি, ধর এইটা হচ্ছে ইন্ডিয়া, এইটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, আর এইটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে, বা বাংলাদেশ, যা খুশি ধর। তো এর মাঝখানে যে একটা দেওয়াল আছে, তো এই দেওয়ালটাই তো আমাদের বর্ডার। তো সেল মেমব্রেন তো এরকম একটা বর্ডার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বর্ডারটা তো একটা দীর্ঘ দেওয়ালের মতো কিছু, কিন্তু এই বর্ডারের মধ্যেও যদি দু এক পিস, ধর এই বর্ডারটাকে যদি আমরা দেখি, এই বর্ডার, এই দেওয়ালটার মধ্যে যদি দু এক পিস এরকম দরজা করা থাকে বা ছোটখাটো একটা জায়গা থাকে যেখান দিয়ে মানুষ বলতে পারে, তাহলে এই ডেফিনেটলি ইনসাইড টু আউটসাইড বা আউটসাইড টু ইনসাইড যাতায়াত হতে পারে। তাহলে আমাদের এই ব্যারিয়ারটা তো প্রথমে আমরা ক্রিয়েট করে নিয়েছি, যেটা আমরা তৈরি করেছি ফসফোলিপিড দিয়ে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কিন্তু এই ব্যারিয়ারটার পর, এবং জলের মধ্যে আমরা দ্রবীভূতও আছি, নো প্রবলেম, দুটো ক্রাইটেরিয়া পূর্ণ করে ফেলেছি। কিন্তু এই ব্যবহারটার পর আমাদের এমন কিছু একটা ইউজ করতে হবে, যেটা ইউজ করে আমরা বাইরে থেকে ভেতরে জিনিসপত্রকে আদান প্রদান করতে পারবো, ভেতর থেকেও বাইরে জিনিসপত্রকে আদান প্রদান করতে পারবো। তাহলে সেটা কি? সেটাই তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। প্রোটিনের সিগনিফিকেন্স কি? সেটাই হচ্ছে উত্তর। প্রোটিন হচ্ছে প্রাইমারিলি আমাদের এই আদান প্রদানের কাজে আসে। কারণ এই ব্যারিয়ারটার মধ্যে কিছু জায়গা এমন দিতে হবে, ওই বর্ডারে যেমন কিছু জায়গা ছিল যেখানে আদান প্রদান হতো, তেমনি ব্যারিয়ারটার মধ্যেও কিছু জায়গা আমাদের অবশ্যই অবশ্যই করে দিতে হবে, যার মধ্যে কিনা এইসব হবে। তো প্রাইমারিলি আমরা বলতে পারি যে প্রোটিন কিন্তু, এই ধরো এখানে প্রোটিন, এইরকম আমি ধরো একটা প্রোটিন স্ট্রাকচার করে দিলাম। এই প্রোটিন যদি অনেক প্রকারের হয়, হ্যাঁ, এরম নয় যে এক রকমের প্রোটিন হয়। প্রোটিন আয়ন চ্যানেল হয়, টানেল প্রোটিন হয়, ফেসিলিটেড ডিফিউশনের জন্য প্রোটিন হয়, অনেক প্রোটিন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য প্রোটিন হয়। সে আমি সেসব গল্পে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে প্রোটিনের সিগনিফিকেন্সটা কি, মানে প্রোটিন আদৌ করেটা কি। হ্যাঁ, তো প্রোটিনের প্রাইমারি যে কাজটা আমরা বলতে পারি সেটা কিন্তু ট্রান্সপোর্ট ফেসিলিটি দেওয়া। এই দেখো, এই দেখো, ট্রান্সপোর্ট ফেসিলিটি। সেটা ভেতর থেকে বাইরে হতে পারে, ভেতর থেকে বাইরে থেকে ভেতরে হতে পারে, হ্যাঁ। আবার প্রোটিন যে সবসময় এরকম আর পার থাকবে তাও কিন্তু নয়। হ্যাঁ, প্রোটিন কিন্তু এইরকম ধরো এইখানে একটু থাকলো, হুম, আবার এইখানে ধরো একটু থাকলো, এরকমও হতে পারে। ওকে, তো তাদের অনুযায়ীও কিন্তু প্রোটিনকে ক্লাসিফাই করা যায়। মানে প্রোটিন সবসময় ট্রান্সপোর্ট করবে বলাটা ভুল। মানে এইটা ধরো, এই প্রোটিনটার কথা আমি বলছি, এইটা হয়তো ট্রান্সপোর্ট প্রোটিন, কিন্তু সব প্রোটিনই কি ট্রান্সপোর্ট করে? উত্তরটা হলো না, সব প্রোটিন ট্রান্সপোর্ট করে না। ওকে, সব প্রোটিন ট্রান্সপোর্ট করে না, হ্যাঁ। আর এইটা, এই যে প্রোটিন গুলো, এই যে ছোট 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 প্রোটিন গুলো, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোটিন। বাই দা ওয়ে, যে প্রোটিন, মাথায় রাখবে, প্রোটিন তাহলে বুঝতে পারছো দু রকম ভাবে থাকতে পারে। একটা হচ্ছে বাইরে বা ভেতরে খানিকটা খানি, আর একটা হচ্ছে পুরো আর পার, মানে বাইরে থেকে ভেতরে পুরো সেল মেমব্রেনে গাঁথা থাকবে, ঠিক আছে। তো এই প্রোটিনটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক প্রোটিন। কি বলবো? ইন্ট্রিনসিক প্রোটিন, যেহেতু এটা পুরো গাঁথা আছে, ঠিক আছে। আর এইগুলো সেটা বাইরে থাকুক ভেতরে থাকুক, এগুলোকে বলবো এক্সট্রিনসিক প্রোটিন। মানে এইটা কিন্তু গুলাবে না, অনেকে ভাবে যে এক্সট্রিনসিক মানে যেটা শুধুমাত্র বাইরে থাকে, তা কিন্তু নয়। এই যে প্রোটিনগুলো পুরোপুরি ট্রান্সপোর্টের কাজে ব্যবহার হবে, আর পার আছে, সেটাকে বলবো ইন্ট্রিনসিক। আর যেগুলো বাইরে বা ভেতরে, ইনার পার্টে থাক, এক্সট্রা পার্টে থাক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ছোটখাটো আর পার নেই, এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া করার জন্য তাদের বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। এখন ইন্ট্রিনসিক প্রোটিন কি কাজ করতে পারে? ইন্ট্রিনসিক প্রোটিন অনেক ক্ষেত্রেই কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকম সিগন্যালিং এ সাহায্য করতে পারে, তাই না? একটা ফিজিওলজির একটা বড় ডিভাইস সেকশন, মানে একটা বিশাল সেকশন হচ্ছে তার তোমার সিগন্যালিং নিয়ে, ঠিক আছে, যার কথা খানিকটা তোমরা হরমোনে পড়েছো ক্লাস 11-এ, বাট জানি না কতজন বুঝেছো। তো সেইটা আমরা অবশ্যই ডিসকাস করব কিছু ভিডিওতে। কিন্তু এই ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক প্রোটিন কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক প্রোটিন কি, এবং এরা কি কাজ করে, এবং ইন্ট্রিনসিক প্রোটিন কি কাজ করে। যদিও বা ইন্ট্রিনসিক এক্সট্রিনের 6 রকম ডিফারেন্ট প্রোটিন হয়, আয়ন চ্যানেল হয়, টানেল প্রোটিন হয়, সেটা নিয়ে অল টুগেদার একটা ডিফারেন্ট ভিডিও বানানো যাবে। যদিও বা সেমিস্টার খুবই সামনে আসছে এবং আমি তো জাস্ট কয়েকটা ভিডিওই আপলোড করছি। তো তোমাদের যদি কারোর মনে হয় যে, দেখো আমরা মোটামুটি 2025 সালের যে সেমিস্টারের, যদি আমরা সিইউএস সেমিস্টারের স্পেসিফিক কথা বলি, তাহলে এটা কত হচ্ছে? 2025 সালের আমাদের প্রথম ভিডিও আসছে মোটামুটি ধরো 29 বা 30, ঠিক আছে, জ্যান। তাহলে পরীক্ষা হচ্ছে 4 কোর্সের, সেটা মাইনর হোক মেজর হোক, সেটা হচ্ছে
25 তাই তো, 25 ফেব। তো এর মধ্যে যাদের দরকার যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই, প্রথমে তো অনার্সে উঠে বুঝতেই পারছি না সিলেবাস কি, যেগুলো বাচ্চাদের মেন প্রবলেম হয়। তারপর কার কাছে পড়বো বুঝতে পারছি না, কে পড়ায় সেটাও জানি না, কি পড়বো এটাও একটা ব্যাপার, প্রচুর পড়ে নিলাম কিন্তু পরীক্ষায় যেগুলো লিখতেই পারলাম না সেটাও একটা ম্যাটার। তো এই সমস্ত কিছু নিয়ে তোমার যদি মনে হয় যে তুমি ঝটপট জয়েন করে ফেলবে, 20 দিনেই তোমার অনার্সের রেজাল্টটাকে বদলে ফেলবে, একটা দিগ্ভ্রান্ত প্রতীক থেকে তুমি একদম একদম প্রপার ফার্নিশড একটা রেজাল্ট করে ফেলবে, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করো। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা হয়তো 5-10টা ভিডিও আপলোড করব, কিন্তু এই 5-10টা ভিডিও দেখে তোমার যদি মনে হয় যে তোমার সত্যি কোনো উপকার হচ্ছে এবং রিয়েলি ইউ ফিল যে না এই স্যারের কাছে পড়লে, এই দাদার কাছে পড়লে সত্যি কাজ হবে ফিজিওলজি অনার্স, এবং শিখতে পারবো, জানতে পারবো, সঙ্গে একটা দারুণ নাম্বার পাবো, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এবং আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারেই কন্ট্যাক্ট করো, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সেই নাম্বারটা হচ্ছে 6290290877, এটাই আমাদের কলিং বা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যদি তোমার মনে হয় একটা দারুণ রেজাল্ট করতে হবে, এবং শুধু সিইউ না, তোমরা WBSU বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকেই কন্ট্যাক্ট করতে পারো, সেটা কোনো প্রবলেম নাই। কিন্তু মেজর জিনিস হচ্ছে যদি মনে হয় আপাতত সিইউ এর জন্য যদি মনে হয় যে একটা দারুণ রেজাল্ট তুমি করবে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং বুঝতে, শিখতে, জানতে ডেফিনেটলি সায়ক ঘোষাল ফিজিওলজিতেও তুমি ভিডিওগুলো দেখতেই পারো। ঠিক আছে, চলো প্রমোশন হয়ে গেল, এবার আসল গল্পে ফেরা যাক। তো এই ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক প্রোটিনের কথা আমরা বুঝে ফেললাম। এবার ঘটনা হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে কি করে। খুব সহজ, দেখো ভাই, কার্বোহাইড্রেট নিজস্ব যে একটা কোনো স্ট্রাকচার করে এরকম ব্যাপারটা না, মানে কার্বোহাইড্রেট সিঙ্গলি, যেমন ধরো প্রোটিন এখানে প্রোটিন হিসেবে এক্সিস্ট করছে, লিপিড এখানে ফসফোলিপিডের সঙ্গে যদিও এক্সিস্ট করছে, কিন্তু কার্বোহাইড্রেট আইদার লিপিডের সঙ্গে যুক্ত থাকবে অথবা প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ কার্বোহাইড্রেটের নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না, মানে কার্বোহাইড্রেট অ্যাজ কার্বোহাইড্রেট এক্সিস্ট করবে না। আমার কথাটা বুঝতে পারছো? কার্বোহাইড্রেট হয়ে এক্সিস্ট করবে না, কার্বোহাইড্রেট আইদার লিপিডের সঙ্গে যুক্ত থাকবে অথবা কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে। এই কথাটা বোঝাতে পারলাম? তাহলে কার্বোহাইড্রেট আলটিমেটলি যদি লিপিডের সঙ্গে যুক্ত থাকে তাহলে জিনিসটা ধরো এরকম হবে, আবার মানে এটা প্রোটিনের সঙ্গে, আবার যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে এটাকে ধরো এরকম দেখালাম। ঠিক আছে, এই দুটোই হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, আমি কোনো অন্য কালি যদি ব্যবহার করি তাহলে হয়তো একটু বেশি বোঝা যাবে। এই যে এইটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা চেন। ঠিক আছে, কার্বোহাইড্রেট আইদার প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে অথবা লিপিডের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, এখন এই কার্বোহাইড্রেটের কাজটা কি, এই কার্বোহাইড্রেট এর কাজটা কি, এবং কার্বোহাইড্রেটের আমি এক্স্যাক্টলি লিখেও দিচ্ছি, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড থাকে। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি পড়েছো যদি জানো অলিগোস্যাকারাইড কাকে বলে। ঠিক আছে, কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশনে পড়ানো হয়। তো সেই অলিগোস্যাকারাইড হিসেবে কার্বোহাইড্রেটটা থাকে, এবং এর কাজটা কি, এই লিপিডের সঙ্গে থাকুক বা প্রোটিনের সঙ্গে থাকুক, ব্যাপারটা হচ্ছে সেল মেমব্রেনের প্রাইমারি কাজ ব্যারিয়ার তৈরি করা, সেল মেমব্রেনের প্রাইমারি কাজ ট্রান্সপোর্ট করা, সব বুঝলাম, কিন্তু তাছাড়াও সেল মেমব্রেনের অনেকগুলো কাজ আছে, যার জন্য আমি বলি ইটস দ্য মোস্ট ডাইনামিক পার্ট অফ দ্য সেল। দেখো, কাজ অনেক বেশি থাকতে পারে, সেটা বড় কথা না, কিন্তু বিবিধ রকমের কাজ যদি থাকে তাকেই তো আমরা বলি জ্যাক অফ অল ট্রেডস, বা এক্স্যাক্টলি বাংলা ভাষায় বললে সর্বঘটের কাঠালি কলা, তাই না? তো সর্বঘটের কাঠালি কলা কেন বলছি, তুমি ধরো না, আমরা যদি সেল মেমব্রেনের ফাংশনটা ডিটারমাইন করি, সেল মেমব্রেন ফাংশন, ঠিক আছে, তো সেল মেমব্রেনের ফাংশন কি কি পাচ্ছি বলতো? প্রথম তো পাচ্ছি ওয়ার্কস লাইক এ ব্যারিয়ার টু আইসোলেট দ্য থিং। ঠিক আছে, আমরা প্রথম কি বলবো, ওয়ার্কস লাইক আ ব্যারিয়ার। তাহলে ঠিক আছে ভাই। দ্বিতীয় হচ্ছে কি, ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, তারও দরকার আছে, চলো। কিন্তু তার থেকেও বড় কথা কি, যেহেতু এটা সবচেয়ে বাইরের একটা স্ট্রাকচার, আরো কিছু রেসপন্সিবিলিটি এর ওপর আছে, যেমন হচ্ছে পরিচয় পত্র থাকা, মানে এই যে সেলের, এই যে কার্বোহাইড্রেটের কথা আমরা বলছি না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেলের পরিচয় পত্র। মানে হচ্ছে ওই একটা সেলের, এইটা ধরো সেলের গা, এইটা যদি সেলের ওপরে এইরকম ভাবে এই যে কার্বোহাইড্রেটটা থাকছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা পরিচয় পত্র, যেটা কিনা
আমাদের বিভিন্ন বডিতে বিভিন্ন সেল এটা দেখে। আমাদের বডিতেও কিন্তু এরকম পুলিশ আর্মির মতো ব্যবস্থা আছে যারা আমাদের পরিচয়পত্র চেক করে। আমরা যেহেতু ভারতে থাকি, তাহলে ভারতের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তো তেমনি প্রত্যেকটা সেলেরও একটা আধার কার্ড ভোটার কার্ড আছে। এবার তুমি বলবে যে কেন দাদা এইসব আধার কার্ড ভোটার কার্ড চেক করে কি হবে? তা ভাই, তাহলে কোন সেলটা কেমন, কোন সেলটা কি, তুই সেটা বুঝবি কোত্থেকে? বা বডি বা বুঝবে কোত্থেকে? এবার তুই প্রশ্ন করতে পারি বডি বুঝেই বা কি করবে? খুব স্বাভাবিক। ধরো একটা বাইরে থেকে সেল এসছে, সেই সেলটাতে যা আছে সেই সেলটার একটা পরিচয়পত্র আছে। ধরো বাংলাদেশ থেকে কিছু আসলে বাংলাদেশের কিছুটা থাকবে, পাকিস্তানের পাসপোর্ট থাকবে, তাহলে সেই পাসপোর্ট দিয়ে সে এদিক ওদিক তো ঘুরে বেড়াতে পারবে না, কারণ সেই পাসপোর্টটা প্রথমে কি হবে, আর্মি ধরে ফেলবে, কারণ সেই পাসপোর্টটা আলাদা। কিন্তু আমাদের নিজস্ব একটা সেলের একটা নিজস্ব, প্রত্যেকটা বডির প্রত্যেকটা সেলের একটা নিজস্ব পরিচিতি আছে। সেই পরিচয়পত্রটা নিশ্চয়ই আমাদের জন্যই হবে, মানে ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ানদের পরিচয়পত্র, ইন্ডিয়ান পাসপোর্ট যদি ভালো করে বলি। তাহলে এই আইডেন্টিফিকেশন করাটা খুব দরকার, কারণ বাইরের থেকে কোনো একটা সেল যদি এসে চলে আসে এবং সে যদি আমাদের শরীরে এসে কোনো গন্ডগোল পাকায়, তাহলে তো আলটিমেটলি আমরা না যুদ্ধ করেই মরে যাব। যেমন মহাভারতে একটা কথা আছে যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তো আমাদের বডিতে ইমিউন সিস্টেম বলে তো একটা সিস্টেম আছে। বাংলা মিডিয়ামে যারা পড়েছিস তারা জানিস, অনাক্রম তন্ত্র, তাই না? তো 12-এও পড়েছিস সবাই, যে বোর্ডেই পড়ে থাকিস না কেন। তো ইমিউন সিস্টেম কি করে? ইমিউন সিস্টেম আলটিমেটলি আমাদের প্রোটেক্ট করে, হ্যাঁ কি না? তাহলে ইমিউন সিস্টেমকে তো জানতে হবে, বুঝতে হবে যে এই সেলটা আমার নিজের না সেলটা আমার নিজের নয়। তা সেটা বোঝার জন্য কি দরকার? একটা পরিচয়পত্র দরকার। আর এই অলিগোস্যাকারাইড কম্বাইনিং উইথ প্রোটিন অর লিপিড আলটিমেটলি এটাই তৈরি করে। ঠিক আছে, এই পরিচয়পত্রটা তৈরি করে। এবং জানলে অবাক হবি যে আমাদের এই পরিচয়পত্রটা প্রত্যেক দিন, আমাদের এই এত কোটি সেলের পরিচয়পত্র প্রত্যেক দিন চেক হয়। And those who check it is the army of our immune system, that is called B lymphocyte. বি লিম্ফোসাইট হচ্ছে একটা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, যে কিনা এইটা করে। এবং যদি এই সিগন্যাল বা যদি এই আমরা বলতে পারি, যদি এই পার্টটা আমরা মানে না করতে পারি, মানে যদি দেখাতে না পারি, নিজের পরিচয়পত্র যদি দেখাতে না পারি, তখন কিন্তু আমরা আর কি হয়ে যাই, তখন আমরা গন্ডগোল হয়ে যায়, মানে তখন আমাদের সেলটাকে মেরে ফেলা হয়। এবং এইভাবে প্রত্যেক দিন একটা করে ক্যান্সার সেল বি লিম্ফোসাইট মেরে ফেলে। ক্যান ইউ ইমাজিন? তো এইটা হচ্ছে মজা ফিজিওলজির। আবার দেখ, এই যে আমরা বলছি যে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা বলতে পারি কি না, একটা কনসেপ্ট আমরা পড়েছি, কেউ বুঝেছি কিনা জানি না, তার নাম হচ্ছে অ্যান্টিজেন, তাই না? ক্লাস কিসে পড়েছি? ক্লাস 11-12-এ প্রচুর পড়েছি। এবিও সিস্টেম পড়তে গিয়ে, আরএইচ সিস্টেম পড়তে গিয়ে, পরীক্ষায় দিয়েওছি, যারা নিটে পৌঁছেছিস বা কোনো পরীক্ষায় বসেছিস তারাও হয়তো দেখেছি অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন কনসেপ্টটা কি? অ্যান্টিজেন হচ্ছে এই আইডেন্টিফিকেশন করার জন্য লাইপোপ্রোটিন বা আমাদের লাইপোপ্রোটিন না, মানে আমাদের গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, মানে গ্লুকোজ বা সুগার প্লাস প্রোটিন আর কি, বুঝলা? তো এইটা হচ্ছে কনসেপ্ট। তার মানে ইমিউনিটির কনসেপ্ট এখান থেকে জেনারেট হয়, সেল মেমব্রেনের কনসেপ্ট থেকে। দেখো ভাই, বেসিকটা শিখতে হবে। তুমি জুওলজি পড়ো, বোটানি পড়ো, বায়োটেক পড়ো, সেলের বেসিক্সটা না জানলে তুমি ওর ওপরের বাড়িটা গাঁদবে কোত্থেকে? মাটিটা তো শক্ত হতে হবে, তাই না? তো সেই জন্য ফার্স্ট সেম থেকে লড়াই করো, ফার্স্ট সেম থেকে বোঝো। শুধু নাম্বার পাওয়ার পেছনে ছুটো না, কারণ করলে কিচ্ছু হবে না, মানে একটা জায়গায় গিয়ে তুমি থেমে যাবে। তো সেই জন্য নাম্বার আর বোঝা দুটোকে একসাথে নিয়ে চলো, তাহলে তুমি ভাই জেনারেল লাইনে পুরো ফাটিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রাইমারিলি আমরা আলোচনা করলাম সেলের কম্পোনেন্ট কি এবং সেলের মধ্যে কি কি থাকে, সেল কিভাবে কাজ করে। এছাড়াও অনেক বেশি আলোচনা আছে এখনো, সেটা আমরা ক্লাসে আরো বেশি আলোচনা করতে পারি বা করতে পারবো ডাইরেক্ট ইন্টারাকশনে। তবে পরীক্ষা আসছে, ভালো করে পড়ো। আপাতত কোশ্চেন কি আসতে পারে সেটাও একটু আলোচনা করে দিই। কোশ্চেন বলতে তোমার সেল মেমব্রেনের দু রকম যে প্রোটিন আছে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিকের 3 নাম্বার বা 2 নাম্বারের পার্থক্য আসতে পারে। সেল মেমব্রেনের ফসফোলিপিডের কম্পোজিশন আসতে পারে। এছাড়া আসতে পারে হচ্ছে ধরো পলিস্যাকারাইডের কাজ, এইরকম 3-4টে প্রশ্নই আসে, কিন্তু সেটাও আমাদের নোটে অলরেডি অ্যাভেলেবেল। সো ডেফিনেটলি পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পড়ো, জানো, ভালো থাকো, আর নিজের মধ্যেকার কিউরিওসিটিটা বজায় রেখো।